গুড মর্নিং, নমস্কার, আদাব। আর আজকের টপিকটা একটু সিরিয়াস। ওয়ান্স আপন আ টাইম ইন ম্যানকাইন্ড ভার্সেস ম্যানকাইন্ড ইজ অ্যান্ড উড বি আ গ্রেট কোম্পানি। কিসের বেসিসে এই কথাগুলো আমি বলছি যে যখন আমি একজন মেডিকেল র্যাপ ছিলাম এবং আমি কথা বলছি অ্যারাউন্ড 1984-এর, সেই সময়ে এমন কিছু কোম্পানি ছিল যাদেরকে দেখে আমি উদ্বুদ্ধ হতাম পার্সোনালি। সারা ভাই সেই সময়ের নাম্বার 1 কোম্পানি ছিল। ইউনিকেয়ার ওয়াজ আ গ্রেট কোম্পানি, র্যাপটাকাস ওয়াজ অ্যামেজিং কোম্পানি, ডেজ, এছাড়াও আরও অনেক ভালো ভালো কোম্পানি ছিল যারা অপারেট করত, কিন্তু সম্ভবত তারা আজকের সময়ে এসে খুব একটা ভালো পারফর্ম করছে না। আমরা জানতে চাই যে এরকমটা হয় কেন। এরকমটা এই জন্যে হয় কারণ যখন একটা কোম্পানি তার টপ পিকে পৌঁছে যায়, একটা সময় তার পতন শুরু হয় এবং কোম্পানির যারা এমপ্লয়িজ আছে তারা ওভার কনফিডেন্ট হয়ে পড়ে এবং আস্তে আস্তে তারা কমপ্লেসেন্ট হয়ে পড়ে। এটা এই জন্য হয় যে যখন ফিল্ডে যে ম্যানেজাররা কাজ করে তাদের ইগো ভয়ঙ্করভাবে বেড়ে যায়, কাজ করার ইচ্ছে কমে যায়। এছাড়াও হেড অফিসে যে সমস্ত অফিসিয়ালরা বসে আছে তারা ততটা শার্প নয়, তারা ভয় পায়, দে আর নট রিয়েলি কারেজিয়াস, তারা যথেষ্ট পরিমাণ কনফিডেন্ট নয় টু টেক আজকে একটা বিটার অ্যাকশন নেওয়া যাতে করে আগামীকালটা সুরক্ষিত হতে পারে, ভালো হতে পারে। এই অ্যাকশনগুলো হেড অফিস নেয় না, তার জন্য তারা পিছিয়ে পড়তে থাকে, এরকমটা হতে থাকে। অ্যান্ড আমি বিশ্বাস করি যে দিস ইজ দ্য মিক্সচার অফ থিংস, বাট মেজর পার্ট ইজ দ্য হেড অফিস এবং দ্য সিনিয়র মোস্ট অফিসিয়ালস। সেটা সে ফিল্ডে থাকুক বা হেড অফিসে থাকুক, they are actually responsible for anything happens in any kind of organization. এবার আমরা একটু ম্যানকাইন্ডের ব্যাপারে কথা বলি। বিগত কয়েক বছরে, আরও স্পেসিফিক্যালি বলতে গেলে পোস্ট কোভিড, ম্যানকাইন্ডের স্পিড অনেক কমে গেছে। আপনি অতীতের ম্যানকাইন্ড দেখুন, আওয়ার স্পিড ওয়াজ অ্যামেজিং, গ্রেট, এবং হয়তো সেটার বলেই আজকের দিনে দাঁড়িয়েও আমরা বলতে পারি যে ধরা যাক আমাদের 1.3 বা 1.4 টাইমস আইপিএম গ্রোথ চলছে। কেন থাকবে এখনো? ডাবল কেন হতে পারে না? এটা কি 5 বছর আগে 6 বছর আগে ডাবল ছিল না? বলুন তো, আমাদের কি 20% গ্রোথ হতো না? 30% গ্রোথ কি হতো না? অবভিয়াসলি হতো, নিশ্চয়ই হতো। তখন একটা অদ্ভুত উদ্যম ছিল। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ম্যানকাইন্ডের সবাই জীবনে অনেক উন্নতি করেছে, আর ম্যানকাইন্ডের ভেতরে ম্যানকাইন্ডিয়ানসদের আমরা প্রচুর ভালোবাসি, প্রচুর বিশ্বাস করি। এটা খুব সত্যি কথা। আমরা নিজেদের লোককেই প্রমোট করে গেছি, তাদেরকে টপ লাইন বানিয়েছি, তাদেরকে সিনিয়র অফিসিয়াল পোস্ট দিয়েছি, তাদের দ্বারাই এক ডিভিশন থেকে আরেকটা ডিভিশনে আমরা মাল ট্রান্সফার করেছি, লোককেও ট্রান্সফার করেছি। যেটাকে বলে না যে লয়্যালটি অফ আ ডিফারেন্ট লেভেল, সেটা রাখার চেষ্টা করেছি। আস্তে আস্তে কি হলো যে যখন আমরা রেট্রোস্পেক্ট করার চেষ্টা করছি তখন আমরা দেখতে পাচ্ছি যে মানুষ অনেক বেশি স্যাটিসফাই হয়ে যাচ্ছে, তাদের প্রয়োজনের থেকে বেশি টাকা পয়সা পেয়ে যাচ্ছে, তারা কম কাজ করেও তাদের সেলস বেনিফিট পেয়ে যাচ্ছে তারা, কারণ তাদের নো টার্গেট পলিসি রয়েছে। আর আজকে এসে আমরা ফাইনালি দেখছি যে যখন কেউ একজন 5% গ্রোথ আনছে, সে ভাবছে সে বিশাল কিছু করে ফেলেছে, এরকম একটা মানসিকতা তৈরি হয়েছে। দিস ইজ কাইন্ড অফ আ স্টেট অফ মাইন্ড ফিউ অফ দ্য লিডার্স হ্যাভ ডেভেলপড। যদিও সেটা কম, আমি বলতে পারি অ্যারাউন্ড 25%, কিন্তু সেটাও যথেষ্ট। আর যেটার জন্য হোয়াট উই আর সেইং, এই যে ম্যানকাইন্ড স্লো ডাউন করছে, সেটা হচ্ছে ম্যানকাইন্ডকে যদি আমি আসলভাবে ক্রুডলি বলি, তাহলে আজকে ম্যানকাইন্ড এসে একটা মোটাসোটা, চর্বিযুক্ত, অলস অর্গানাইজেশনে পরিণত হয়ে গেছে। ইট হ্যাজ টার্ন ইনটু আ বিগ ফ্যাট লেজি কাইন্ড অফ আ অর্গানাইজেশন তৈরি কারা করে? তার লিডার্স। তাই আমি লিডার্সদের ব্যাপারে কথা বলতে চাই। এবং তাদের মনে একটা জিনিস বাসা করে নিয়েছে যে তারা যেভাবে কাজ করছে সেভাবেই কাজ চলতে পারে। 330টা কল করতে হবে, 2-4 ঘন্টা কাজ করতে হবে, সবাইকে মোটিভেটেড থাকতে হবে, সবাইকে পপুলারিটি কন্টেস্টের মধ্যে থাকতে হবে, হেড অফিস এবং টপ লিডার্সের মধ্যে সবাইকে প্রশংসা করতে হবে, সবাই ভালো লোক, কাউকে এটা বলা যাবে না যে তুমি খারাপ কাজ করছো। এবং এটাই একমাত্র কারণ যার জন্য আজকে এই অর্গানাইজেশনটা এই অবস্থায় এসে দাঁড়িয়েছে এবং আমাদের গ্রোথ ডাউন হয়ে গেছে। এবং সেই জন্যেই বিগত কয়েক মাসে নাও we're taking hardest actions. But before that, আমি আপনাদেরকে এক্সপ্লেন করতে চাই যে এর আগে ম্যানকাইন্ডে কি কি হয়েছে। খারাপ জিনিস বলতে একটা কোম্পানির খারাপ জিনিস আসলে কি? খারাপ জিনিস সেটা যখন পলিটিক্স শুরু হয়ে যায়, ফেভারিটিজম শুরু হয়ে যায়। ফেভারিটিজম কি জিনিস সেটা বলি, একটা খুব সাধারণ উদাহরণ দিই আপনাদেরকে। ধরা যাক মাই টিম ইজ মাই টিম, আমার টিমটা কিন্তু ম্যানকাইন্ডের টিম নয়।
তো আমি এটাকে ঠিক করব, আমি এটাকে চালনা করব, এই মানসিকতা তৈরি হয়। আরও পরে কি হয় যে আমার যারা চেলাচামুন্ডা তারা আমারই চেলাচামুন্ডা এবং তারা কোম্পানির থেকেও বেশি ইম্পর্টেন্ট। তারপরে ইগো চলে আসে যে আমার ইন্টারেস্ট অ্যাজ এ লিডার সেটা সব থেকে ওপরে থাকবে, বাকি সবার আমি কেয়ারই করি না। যেদিন এই ধারণাটা তৈরি হয়ে যাবে যে না, ওকে আমাকে প্রোটেক্ট করতে হবে যাতে করে ও আমাকে পরে প্রোটেক্ট করতে পারে। জুনিয়র, যখন আপনি আপনার জুনিয়রদের স্পয়েল করছেন আর এটা ভুলে যাচ্ছেন যে আপনি যখন আপনার জুনিয়রের পারফরমেন্সকে ক্ল্যাপ করেন তখন সে আমাদের পারফরমেন্সকে ক্ল্যাপ করবে। যখন আপনার জুনিয়র করাপ্ট হয়ে যাবে তখন আপনার পারফরমেন্সও খারাপের দিকেই যাবে। এবং এই প্রসেসে হোয়াট বেসিক্যালি হ্যাপেন্স, কাজ করার যে এনার্জিটা থাকে, পজিটিভ এনার্জি থাকে, কাজ করার যে ড্রাইভটা থাকে, যে ইচ্ছা শক্তিটা থাকে, যেটাকে বলি আমরা হার্ড ওয়ার্কিং, মন থেকে হার্ড ওয়ার্ক করার যে চেষ্টাটা, সেটা আস্তে আস্তে চলে যায়। আর যখন এটা হলো তখন আমরা কি দেখতে পেলাম যে নিয়ম হয়ে গেল 11টার মধ্যে অফিসে ঢুকবো, 2টোয় বেরিয়ে যাব। ওই 10-12টা মতো কল দেখিয়ে দিলাম এবং কলও এমন দেখালাম যে ধরা যাক একজন জার্নাল বা প্র্যাকটিশনারের কল যদি আমরা 5 বার 6 বার এরকম 7 বার দেখিয়ে দিতে পারি তাহলে আমরা 330টা কলও দেখিয়ে দিতে পারবো। আমি হসপিটালে গিয়ে সমস্ত কল কমপ্লিট করে চলে আসবো, 2 ঘন্টার মধ্যে আমি ফিরে চলে আসবো। এই ধরনের একটা অ্যাটিটিউড পোষণ করা শুরু হয়ে গেছে। আর তার থেকেও বড় কথা, একজন ম্যানেজার সে ভাবতে শুরু করেছে যে আমরা যেটা করছি সেটা তো মহান একটা কাজ, এবং তারই রিফ্লেকশন অবভিয়াসলি টিমের মধ্যেও আসা শুরু হয়েছে যে আমরা যতটা করছি সেটা তো মহান কাজ, এর থেকে বেটার কাজ কেউ করতেই পারে না। এই যে সেলটা আসছে সেটা শুধুমাত্র আমার জন্য আসছে, আমি যদি কোম্পানিতে না থাকি তাহলে তো সেল হবেই না। আমার গ্রোথ মাইনাসে থাকুক, আমার গ্রোথ সিঙ্গেল ডিজিটে থাকুক, আমার বেশিরভাগ প্রোডাক্ট বিক্রি হলো না, কি এসে যায় তাতে? আমার মাইনাসে গ্রোথ চলছে, তাও আমি মেডেল পাচ্ছি, ফরেন ট্রিপ পাচ্ছি, আমি পুরো ইনসেন্টিভ পাচ্ছি। স্যার আমাকে শুধু আপনি মোটিভেট করে যান স্যার। এমনকি এই ডায়লগটাও আমি এখন শুনতে পাচ্ছি যে স্যার যে টিমের মধ্যে মোটিভেশন কম হয়ে গেছে স্যার, স্যার আরও বেশি কন্টেস্ট আসা প্রয়োজন স্যার, আমি 15 বছর দিয়েছি ম্যানকাইন্ডকে। এই ধরনের ডায়লগস আর দেয়ার, এই সমস্ত কথা বলা হচ্ছে। 15 বছর আপনি যে ম্যানকাইন্ডকে দিয়েছেন, ম্যানকাইন্ডও আপনাকে 15টা বছর দিয়েছে, এবং এখন আপনি আপনার পজিশনে থাকা অন্য কোম্পানির কলিগদের সাথে কম্পেয়ার করুন, তারাও সেই কোম্পানিতে 15টা বছর দিয়েছে। এবং এবার ভাবুন আপনি যে ম্যানকাইন্ডে আপনি কি কি পেয়েছেন, একটু ভালো করে ভেবে দেখুন। আপনি নিজের টাকা পয়সার দিকে তাকান, আপনি নিজের বাড়ি ঘরের দিকে তাকান, নিজের গাড়ির দিকে তাকান, সমস্ত কিছুর দিকে দেখুন। লুক এট ইউর স্টেচার ইন দ্য কোম্পানি, ইন ইউর সোসাইটি, দ্যাট হ্যাজ গন আপ মেনি নচেস। এটা কখনো ভুলবেন না। আর আমরা এখন কি দেখছি যে মানুষের ইগো এত বেড়ে গেছে আমাদের ম্যানেজার্স, আমাদের টিমের মেম্বার্সদের মধ্যে, যে আমার প্রোডাক্টিভিটি 10 লাখ টাকার মতো, আমার গ্রোথ 20%। আচ্ছা আপনার প্রোডাক্টিভিটি কত? স্যার আমার 3 লাখ টাকা। তো আপনি এমন মহান কাজ করে ফেলেছেন, আমি সেটা বুঝতে পারছি না। এই ধরনের একটা অ্যাটিটিউড আস্তে আস্তে সবার মধ্যে ছড়াচ্ছে, এবং এটাকে আমি কি বলতে চাই যে ফিজিক্যালি এবং মেন্টালি দে হ্যাভ বিকাম ওভারওয়েট। আপনি তাদের ভালো করে ওয়েটটা দেখুন, মেন্টাল, ফিজিক্যাল। তাদের কাছে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে? ভাবুন তো। তাদেরকে যদি জিজ্ঞাসা করা যায় যে কি করতে চান, তাদের গত 3 বছরের বা গত 4 বছরের আপনি তাদের গ্রোথটা একবার দেখুন নতুন প্রোডাক্ট নিয়ে, আপনার দেখে মনে হবে যে এটা তো চলছেই না। তাদের ওভারঅল গ্রোথটা দেখুন, সিঙ্গেল ডিজিট গ্রোথ মানে তার গ্রোথ 0-তে। কারণ প্রত্যেক বছর যদি আপনার গ্রোথ 6% হয় তাহলে অ্যাকচুয়ালি আপনার গ্রোথ 0 ধরা হবে। 5% গ্রোথ মানে সেটা মাইনাসে, কারণ এতটা আপনার প্রাইস নতুন প্রোডাক্টের অ্যাডিশনে হয়ে যায়। অ্যান্ড এত কিছুর পরেও মানুষ চায় যে তাদেরকে টপ মোস্ট পজিশন দেওয়া হোক, এবং তারা ফরেন ট্রিপও চায়। And this is slowly and gradually percolating down into the medical ranks. কিন্তু কখনোই আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভসদের ব্লেম করি না, আমি সবসময় ব্লেম করি লিডার্সদের। তা সে হেড অফিসে বসে থাকুক বা সে ফিল্ডে থাকুক, যে কোনো জায়গাতে থাকুক, কারণ লিডার্সরাই এই ধরনের একটা এনভায়রনমেন্ট তৈরি করে। সেজন্যই আমি সবাইকে আবারও বলতে চাই যে ওয়েক আপ স্যার, আমরা কিন্তু হার্ডেস্ট অ্যাকশন নেওয়া শুরু করেছি to make sure that people wake up immediately. আর এই যে একটা নোংরা সিস্টেম তৈরি হয়ে গেছে, যার মধ্যে অনেক করাপশন চালু হয়ে গেছে, ইনএফেক্টিভিটি চালু হয়ে গেছে, ZHOর মিসইউজ শুরু হয়ে গেছে, সমস্ত রকমের জালিয়াতি শুরু হয়ে গেছে। 5-5 হাজার টাকা মেডিকেল র্যাপ থেকে নিয়ে তাদের সেটা স্টকিস্টকে দেওয়া চালু হয়ে গেছে, যাতে করে তাদের সেল বেড়ে যায়। কোম্পানির রিসোর্সের মিসইউজ করা শুরু হয়ে গেছে। আমরা সব জানি এই সমস্ত ব্যাপার। মিথ্যে কল ম্যানেজার্সরা করাচ্ছে অ্যাকচুয়ালি,
2টো 3টের মধ্যে তারা ফিরে চলে আসছে আর দেখাচ্ছে তারা মেডিকেল র্যাপদের সঙ্গে 7টা অবধি আছে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা প্রচুর রিপোর্ট পাচ্ছি। এই যে পুরো ওল্ড স্ট্রাকচারটা যেটা তৈরি হয়ে রয়েছে, এটা অ্যাকচুয়ালি নষ্ট করছে সবকিছু। ফলে এই ডিস্ট্রাকশনের পরে আমরা সবকিছুকে আবার নতুনভাবে শুরু করার চেষ্টা করছি। প্লিজ আন্ডারস্ট্যান্ড দিস। এবং প্রচুর স্ট্রংগেস্ট হার্শেস্ট অ্যাকশনস হ্যাভ বিন টেকেন এগেনস্ট দ্য সিনিয়র মোস্ট ম্যানেজার্স। সে আপনি টপ মোস্ট ম্যানেজারের পোস্টে থাকুন, আপনি ZHO হন, আপনি ন্যাশনাল সেলস ম্যানেজার হন, আপনি যেই হন, যেখানেই আপনি বসে থাকুন, প্লিজ এটা ভালো করে বুঝুন, যদি আপনি করাপ্ট হন, পলিটিক্স করেন অফিসে, অ্যান্ড ইউ আর নট আপগ্রেডিং ইয়োর সেলফ, 5 বছর আগের আপনি আর আজকের আপনির মধ্যে কোনো পার্থক্য নেই, সেক্ষেত্রে আপনি ম্যানকাইন্ডে আর থাকতে পারবেন না। আজকের দিনে দাঁড়িয়েও যদি আপনার জিপিজের কল দেখাতে ইচ্ছে করে যাতে করে 10টা কল দেখানো যায়, আজকেও যদি আপনি কনসালটেন্টের চেম্বারে যেতে ভয় পান, যদি আজকের দিনে দাঁড়িয়েও আপনার পার্সোনালিটিতে কোনো ইমপ্রুভমেন্ট হয়নি বা ধরা যাক সাবস্টেন্সে কোনো ইমপ্রুভমেন্ট হয়নি, আপনার কি মনে হয় আপনি ম্যানকাইন্ডে থাকতে পারবেন? ভেবে দেখুন তো। ম্যানকাইন্ড সবসময় তাদের সমসাময়িক কম্পিটিটরদের থেকে এগিয়ে থাকতে চেয়েছে, সময়ের থেকে এগিয়ে থাকতে চেয়েছে, সবসময় 2 পা এগিয়ে থাকার কথা ভেবেছে ম্যানকাইন্ড, এবং সেটাই একমাত্র কারণ যার জন্য ম্যানকাইন্ড আজকে এখানে দাঁড়িয়ে। আরও একটা ইম্পর্টেন্ট সমস্যা যেটা আজকের দিনে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে প্রত্যেকটা জোনে ম্যানেজার্সদের একটা গ্রুপ তৈরি হয়ে গেছে, আর সেই গ্রুপে কি চর্চা হচ্ছে? নিজেদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছু নিয়ে কথা হচ্ছে। তোমার গ্রোথ 5%, আমার 6% হয়ে যাবে। আর যখন আমরা জিজ্ঞাসা করি যে কেন তোমার গ্রোথটা সিঙ্গেল ডিজিটে আছে, তখন তার উত্তর আছে যে স্যার ওর গ্রোথ মাইনাসে চলছে, ওরটাও মাইনাসে চলছে, আপনি খবর নিয়ে দেখুন। যদি সবার গ্রোথ মাইনাসে থাকে তাহলে সেই এরিয়ার সমস্ত ম্যানেজারদেরকে ম্যানকাইন্ড থেকে বের করে দেওয়া হবে। সেই সমস্ত মানুষদের প্রতি কোনো লয়ালিটি দেখানো হবে না যারা অ্যাকচুয়ালি ম্যানকাইন্ডের কথা ভাবে না। কাকে লয়ালিটি দেখাবো আমরা? আমরা লয়ালিটি দেখাবো ম্যানকাইন্ডিয়ান্সদেরকে। ম্যানকাইন্ডিয়ান্স শুধুমাত্র ম্যানকাইন্ডে কাজ করলেই হয় না। ম্যানকাইন্ডিয়ান্স আপনি তখন হবেন যখন আপনি ম্যানকাইন্ডের ফিলসফি এবং পলিসিগুলোকে ফলো করবেন। 3-4টে তো পলিসি আছে আমাদের, আপনারা জানেন। You should have a super integrity, you should be driven, you should be open to new ideas, you should be upgrading, improving, এবং you are growing. আপনি যখন পার্সোনালিটি ওয়াইজ গ্রো করছেন তখন সেটা সেলসে সেই গ্রোথটা কেন আসবে না? যদি আপনি আপনার মাথার উপরে একটা কাঁচের ছাদ লাগিয়ে রাখেন সিঙ্গেল ডিজিটের, ক্যান ইউ স্টে ইন ম্যানকাইন্ড? ইম্পসিবল, অসম্ভব সেটা। জেনে রাখুন এই ব্যাপারটা। আমাকে কেউ বলেছে, কিছু সিনিয়র ম্যানেজার্স বলেছে যে স্যার আপনি আমার এরিয়ায় ফোন করে ফিডব্যাক নিয়ে দেখতে পারেন। আরে ফিডব্যাকের মানে বেসিক্যালি কি হয় ভাই? গোয়েন্দাগিরি করব? আপনি আমাকে একটু দয়া করে বলবেন যে হোয়াট ইজ 360 ডিগ্রি অফ ম্যানেজমেন্ট? যদি আপনি খুব ভালো হন, আপনি খুব ভালো কাজ করেন, তাহলে আপনার জুনিয়র্স, মেডিকেল র্যাপস তো আপনার ব্যাপারে ভালোই বলবে, তাই না? কিন্তু যদি আপনি করাপশনে যুক্ত থাকেন তাহলে আপনাকে সেক্ষেত্রে কোম্পানি ছাড়বে না, এ ব্যাপারে নিশ্চিত থাকুন। ভয় তারাই পায় যাদের মনের মধ্যে কোনো দ্বন্দ্ব আছে। আমরা নিজেদেরকে বলি আমরা খুব ট্রান্সপারেন্ট একটা কোম্পানি, অ্যান্ড উই উইল অলওয়েজ বি লাইক দ্যাট। প্লিজ আন্ডারস্ট্যান্ড দিস। কেউ তো এরকমও এখন বলা শুরু করে দিয়েছে যে স্যার অনেক লোকের কাজ চলে যাচ্ছে, খুব ইনসিকিউরড ফিল হচ্ছে, স্যার মোটিভেশন পাচ্ছি না আজকাল আর। সত্যি ইনসিকিউরিটি, দেয়ার ওয়াজ টু মাচ অফ সিকিউরিটি, টু মাচ অফ মোটিভেশন ওয়াজ দেয়ার। এতটাই বেশি মোটিভেশন ছিল যে লোকজন মাত্র 2-3 ঘন্টা কাজ করে চলে যেত। এতটা বেশি পরিমাণ সিকিউরিটি ছিল যে আমি কাজ করি বা না করি, আমার গ্রোথ মাইনাসে থাকুক, আমার নতুন প্রোডাক্ট চললো না, আমাকে শুধু 360টা মিথ্যে কল দেখাতে হবে, আর মিটিংয়ের সময় আমাকে কোম্পানির কাছে এটা বলতে হবে যে স্যার আমি তো কোম্পানির পলিসিস ফলো করছি সম্পূর্ণভাবে, কল করছি, তাহলে কেন অভিযোগ করছেন আপনারা আমার বিরুদ্ধে? এই ধরনের ডায়লগ আমরা শুনতে পাচ্ছি ফ্রম সিনিয়র ম্যানেজার্স। খুব অদ্ভুত ব্যাপার, তাই না? তারা বেশি স্যালারি চায় এবং তারা সেটা চায় প্রত্যেক বছর বাড়তে থাকুক, দে ওয়ান্ট মোর ইনসেন্টিভস, বাট দে ডোন্ট ওয়ান্ট টু প্রডিউস মোর। স্যালারি কি আপনার আকাশ থেকে পড়বে? হ্যাঁ, প্লিজ বুঝুন এটা। এবং এখন আমি আপনাকে আরও একটা কথা বলতে চাই, ইন ফিউচার আপনার ফিডব্যাকের আমাদের কোনো প্রয়োজন নেই। ফিডব্যাক তাদের প্রয়োজন হয় যারা ডেটা চেকিং করে না। যদি আমরা কোনো একজনের ডেটা চেক করি বিগত 4 বছরে তার কাজ করার এবং তার রেজাল্টের, এছাড়াও হেড অফিসের লোক মিটিংসে গিয়ে কথা বলে মেডিকেল র্যাপদের সঙ্গে বা ম্যানেজারদের সঙ্গে কথা বলে এবং তারা ফিল্ডে কাজ করবে, এই প্রসেসটাই এখন থেকে আমরা চালু করছি, যেটা আপনারা আগামী 2-3 মাসের মধ্যে দেখতে পাবেন। একটা ভেরি ফাস্ট স্পিড, একটা লাইটনিং স্পিড। এই যে নতুন প্রসেসটায় অনেকগুলো জবরদস্ত চেঞ্জ হতে চলেছে এবং আমাদের যারা আতুপুতু ম্যানেজার্সরা রয়েছেন না, যারা খুব আদরে থাকতে পছন্দ করছেন, যারা কথা বলতে বেশি ভালোবাসেন, তাদেরকে এসে কাজ করতে হবে, ফিল্ডে কাজ করতে হবে। সে আপনি মেডিকেল র্যাপ হন, সে আপনি ম্যানেজার হন, যেই হন, আপনাকে কাজ করতে হবে, তবেই আপনি এগোতে পারবেন, সার্ভাইভ করতে পারবেন। আস্তে আস্তে যত এই
করাপ্ট পিপল বা যত ইনএফেক্টিভ পিপল যারা বেরিয়ে যাচ্ছে ম্যানকাইন্ড থেকে, তারা বেরিয়ে যাওয়ার পরে আমাদেরকে জিজ্ঞাসা করছে যে স্যার আমাদের বের করলেন কেন? আমি তো 15 বছর ধরে কাজ করছিলাম। আপনি আপনার পারফরমেন্স দেখুন, নিজেকে দেখুন, আপনার 5 বছরের আগের ভার্সন আর এখনকার ভার্সনের মধ্যে পার্থক্যটা কোথায়? আপনার অ্যাপ্রোচে কোনো পরিবর্তন এসেছে? আপনার কাছে কি কোনো ফিউচার প্ল্যান আছে, কোনো ভিশন আছে? আপনি কজন মানুষের লাইফটা চেঞ্জ করেছেন? জুনিয়রসদের কথা, তাদের কথা কতটা ভেবেছেন আপনি? এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের মানুষরা অনেক মেডিকেল র্যাপকে স্পয়েল করেছেন। অ্যান্ড নাও এই মেসেজটা খুব লাউড অ্যান্ড ক্লিয়ার টু অল দ্য মেডিকেল র্যাপস। এবং আমি এটা বিশ্বাস করি যে যখন একজন জুনিয়র দেখে যে তার সিনিয়রের এই অবস্থা হয় যখন সে কাজ করে না, তখন সে বুঝতে পারে যে এভাবে সার্ভাইভ করা সম্ভব নয়। এবং আই এম শিওর দে মাস্ট বি ইন দ্য ফিল্ড অ্যান্ড কামিং ব্যাক ইন দ্য অ্যাকচুয়াল কালচার অফ ম্যানকাইন্ড। অলসো যারা সত্যিই অনেস্ট, যারা ভয় পেয়েছিল, যারা অ্যাকচুয়ালি ট্যালেন্টেড কিন্তু তাদেরকে ভয় পাইয়ে রাখা হয়েছিল, তারা খুব খুশি। আমরা সেরকম মেসেজও পাচ্ছি যে স্যার যেটা হচ্ছে সেটা খুব ভালো হচ্ছে। এটার জন্য আমরা প্রচন্ড প্রেশারাইজড ফিল করতাম। এখানে প্রচুর করাপশন ছিল যেটা শেষ হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়, কারণ ভারতবর্ষে ইনফিল্ট্রেশনের জন্য এখানকার মাল ওখানে পৌঁছে যায়, এটা আমরা সবাই জানি। In number of stages we have seen that growth has come back in chronic sites. আর করাপশন কোথায় ছিল? ক্রনিক প্রোডাক্টসের ভেতরে, ZHOর দ্বারা, এছাড়া ধরা যাক হসপিটাল সাপ্লাইজের মধ্যে। সেখানেও আমরা এমন একটা প্রসেস শুরু করছি যাতে এরকম জিনিস আর কেউ ভাবতেই পারবে না। আরও কিছু রিমার্ক আমরা পেয়েছি যেটা খুব ভালো জিনিস, যে স্যার আমাদের মেডেল বাদ পড়ে গেছে অথচ আমরা জানি না। যদি আপনাদেরকে বলা হতো তাহলে তো আপনারা পজিটিভ করে দিতেন সেটাকে, তাই না? করতেন তো। এর ফলে এই যে আপনার মেডেলটা কাটা গেল, পরের বছর আপনি সেটা মনে রাখবেন। যথেষ্ট প্যাম্পারিং হয়েছে, যথেষ্ট আতুপুতু করা হয়েছে, এনাফ অফ টু মাচ অফ সিকিউরিটি। সিকিউরিটি তাদেরকে দেওয়া হবে যারা কোম্পানি পলিসিস ফলো করছে, এবং তাদের সবার জন্য ইনসিকিউরিটি যারা কাজ করছে না, যারা করাপ্ট, যারা ইনএফেক্টিভ এবং যারা চেঞ্জ করতে চায় না। দিস ইজ ভেরি ভেরি ক্লিয়ার। এবং আরও একটা কথা, আরও একটা জিনিস, এই যে নতুন প্রসেসটা চালু হতে চলেছে, সেটা ZHOর প্রসেসে হোক, সেটা হসপিটালের সেলসের রেটের ব্যাপারে ভাবা হচ্ছে, বা কি ধরনের লোককে আমরা প্রমোট করব, কীরকম ট্রেনিং দেব, আমরা অনেক রকমের চেঞ্জ আনার চেষ্টা করছি। অ্যাপার্ট ফ্রম দিস, কে মেডেল পাবেন না সেটা তো আপনারা জানতে পেরে গেছেন, তাই না বলুন? এখন থেকে আমরা এবছর থেকে সেরকম মানুষদেরকেও খোঁজা চালু করেছি যারা ইনসেন্টিভ পলিসিসকেও ফুলফিল করছে না। সেটা যদি সে প্র্যাকটিসও ভুল করছে বা তার অ্যাটিটিউড ভুল, সেক্ষেত্রেও সে ইনসেন্টিভ পলিসি ফুলফিল করছে না, যে আপনার গ্রোথটা সেই ইনসেন্টিভ পলিসির অ্যাকর্ডিং হচ্ছে না। আর যদি আপনার অ্যাটিটিউডটা ভালো থাকে এবং আপনি এই করাপ্ট লিডারশিপের দ্বারা ভয় পেয়েছিলেন, আপনার প্রবলেম ছিল, কোনো অসুবিধা নেই। আপনার কিছু পার্সেন্ট ইনসেন্টিভ আমরা হোল্ড করে রাখবো ফার্স্ট কোয়ার্টার থেকেই, যেটা আমরা রিলিজ করে দেব যদি আপনার সর্বসাকুল্যে গ্রোথটা সেই নাম্বারে চলে আসে যতটা ইনসেন্টিভ পলিসিতে লেখা আছে। এটা বুঝে নিন, অনেক কথা বলা হয়ে গেছে, এবার কাজ করা শুরু হবে। এবং আমি আবার একটা কথা বলতে চাই যে ইনসেন্টিভ কাটা হচ্ছে না, কাটা তাদের হচ্ছে যারা করাপ্ট, যারা পলিসি ফলো করছে না। হোল্ড তাদের করা হবে কিছু পার্সেন্টেজ, পুরোটা নয়, কিছু পার্সেন্টেজ, যাদের হয়তো অ্যাটিটিউড ভালো, এই লিডারশিপের জন্য ভয় পেয়েছিল, তাদের পুরো বছরের গ্রোথটা দেখব, সারা বছরে কীরকম গ্রোথ আসে, এবং যে ইনসেন্টিভটা আমরা আটকে রেখেছি সেটা রিলিজ করে দেব। আর কোনো কথা হবে না। অ্যান্ড অ্যাগেন প্লিজ আন্ডারস্ট্যান্ড দিস, যখন আপনার গ্রোথ 6% থাকে তার মানে সেটা জিরোতে, তার মানে কি দাঁড়াচ্ছে যে ম্যানকাইন্ডে মিনিমাম 16% গ্রোথ ইজ মাস্ট। তার মানেটা কি দাঁড়াচ্ছে? 16%-এর মানে হচ্ছে 10% গ্রোথ, কারণ 6% আপনার কাটা যাবে বিকজ অফ প্রাইস রাইজ বা ধরা যাক নতুন প্রোডাক্টের জন্য। যাদের প্রোডাক্টিভিটি কম তাদের থেকে কি এক্সপেক্ট করা হবে? এই যে সেলের জাম্পটা তাদের, ফর এক্সাম্পল মাই প্রোডাক্টিভিটি ইজ 3 লাখ রুপিস, তাদের সেল জাম্পটা হওয়া উচিত অ্যারাউন্ড 1 লাখ টাকা। আপনার সেলসে 1 লাখ টাকার বেশি জাম্প চাই মিনিমাম, সেটা আমাদের রিকোয়ারমেন্ট এবং সেটা আমরা ডিজার্ভ করি। এবং আমি কিসের বেসিসে এই কথাটা বলছি, যে আজকের সময় দাঁড়িয়ে যে কোনো এরিয়াতে যান, যে কোনো একটা বড় হসপিটালে যান, যেখানেই যান, এবং আপনি যদি একটা ডক্টরের সঙ্গে কথা বলেন, সমস্ত ডক্টর দে লাইক ম্যানকাইন্ড, দে ওয়ান্ট টু হেল্প ম্যানকাইন্ড। মেডিকেল ফ্রেটার্নিটিতে আপনি যেখানেই যান, তারা ম্যানকাইন্ডের প্রতি একটা অন্য রকমের রেসপেক্ট দেখায়। ফলে আমি বলতে চাই যে আপনি যদি কাজ করেন, মিনিমাম 8-9 ঘন্টা কাজ করেন, আমি প্রমিস করতে পারি আপনাকে দিস ইজ ভেরি মাচ পসিবল। দিস ইজ দ্য মিনিমাম রিকোয়ারমেন্ট ইন ম্যানকাইন্ড। প্লিজ বুঝে নিন এটা, আদারওয়াইজ আপনার ইনসেন্টিভকে আমরা হোল্ডে রাখবো
যখন আমি নিজে মেডিকেল র্যাপ ছিলাম, আমি আজকেও আছি, আমি সেদিনও বিশ্বাস করতাম, আমি আজকেও বিশ্বাস করি যে ডাক্তারের চেম্বারে যদি একটা ব্যাগ রাখা আছে এবং সেই ব্যাগের ওপরে একটা কোম্পানির লোগো রাখা আছে, এটা জেনে রাখুন যে তার ভিত্তিতেই মানুষ আপনার সঙ্গে হ্যান্ডশেক করে। এটা মনে রাখবেন। এমএনসির লোকজন বা টপ মোস্ট মেডিকেল র্যাপরা আমাদের সঙ্গে হ্যান্ডশেক করতেন না, কারণ আমরা খুব ছোট একটা কোম্পানি ছিলাম। আজকে আপনি যদি কোনো ডাক্তারের চেম্বারে যান, সেটা ম্যানকাইন্ডের একজন লোক যায়, সেটা সে এমএনসি গাই হোক বা কোম্পানির টপমোস্ট কোনো পজিশনের লোক হোক, সে আপনার সঙ্গে সম্ভ্রমের সঙ্গে কথা বলবে। দ্যাট কাইন্ড অফ আ রেসপেক্ট ম্যানকাইন্ড কমান্ড রাইট নাও ইন এভরি সেন্স, যে জায়গাতেই আপনি যান না কেন। তাহলে আমরা কেন ডিজার্ভ করি না 16% মিনিমাম গ্রোথ ফ্রম বিগ ডিভিশনস, আর ছোট ডিভিশনস থেকে জাম্প অফ 1 লাখ প্লাস ইন রুপিস বাই সেলিং প্রোডাক্টিভিটিস? দ্যাটস দ্য নিড অফ দ্য আওয়ার। এবং আই এম শিওর যে আমার এই মেসেজটা ইজ ভেরি মাচ লাউড অ্যান্ড ক্লিয়ার আপনাদের সকলের জন্য, এবং আপনারা এটা মেনে কাজ করুন প্লিজ। অল দ্য বেস্ট, গুড লাক, এবং আগামী বছর আপনার খুব ভালো কাটুক, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, মোস্ট ওয়েলকাম। আপনারা আরও উন্নতি করুন এই নতুন জেনারেস ম্যানকাইন্ডে। অল দ্য বেস্ট, বাই বাই, টেক কেয়ার, সি ইউ।